আপনারা জানেন যে আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা রুজু হয়েছে। একটি মামলা হলো আমাদের বাংলাদেশের পার্টি, আরেকটি মামলা রুজু হয়েছে কলকাতার পার্টি। এবং আমরা এই মামলাটা তদন্ত করতে গিয়ে আমরা কিন্তু বাংলাদেশের পার্টি আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের গ্রেপ্তার করার প্রেক্ষিতে তাদের কাছ থেকে তাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে তারা তাদের জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দিতেও আমরা অনেক তথ্য পেয়েছি। পাশাপাশি আমরা কলকাতার যে অপরাধী তার কাছ থেকেও আমরা অনেক তথ্য পেয়েছি। এছাড়াও ডিজিটাল ডিভাইস এবং ডিজিটাল এভিডেন্স এবং সিডিআর বিভিন্ন তথ্য পর্যালোচনা করে আমরা অন্য তথ্য পেয়েছি। এবং আপনারা জানেন যে একটি ব্যক্তি প্রথম আমরা যার নামটি পেয়েছিলাম সেটা হলো পরিকল্পনা এবং অর্থদাতা হিসাবে পরিকল্পনাদাতা হিসেবে আমরা পেয়েছি হলো যে আখতারুজ্জামান শাহীন, যে কয়েকবারই পরিকল্পনা করেছে তাকে হত্যা করবে এবং তার পরিকল্পনার ধারাবাহিকতায় সে মাস্টার মাইন্ড হিসেবে সেখানে বাসা ভাড়া নিয়ে সেখানে সে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। অন্যদিকে আমরা যখন দেখলাম তাদের মানে মানে শিমুল ভূঁইয়ার ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দিতে সে যে কথাটি বলেছেন যে যারা হত্যাকাণ্ডের 1 সপ্তাহ আগে 6 তারিখই তারা বাংলাদেশের আরেকজন নেতার সাথে তারা টেলিফোনে যোগাযোগ করেছে, সেখানে একটা অর্থের কথা বলেছে, সেখানে 2 কোটি টাকা লেনদেন এবং সেই 2 কোটি টাকা লেনদেনের মধ্যে গিয়ে বাংলাদেশে যাওয়ার পরে দিবে 20 লাখ আর 1,80,00,000 টাকা দেবে 26 থেকে 29 তারিখের মধ্যে। সেই তথ্য মোতাবেক তারা কিন্তু নৃশংসভাবে হত্যা করে 13 তারিখ তারা পৈশাচিকদের লাশটা গুম করে তারা বিভিন্ন জায়গায় এমনভাবে ছড়িয়ে দিয়েছেন যেন তাকে কোনো কালেই যেন এই লাশটিকে খুঁজে না পাওয়া যায় এবং কলকাতার মাটি পুলিশ যেন আর যে কোনো অস্তিত্বই না পায়। এবং সেই কারণে সকল অপরাধী তো বাংলাদেশে তারা বাংলাদেশে চলে আসে এবং কেউ আবার একজন মাস্টারমাইন্ড চলে যায় আমেরিকা, আর একজন চলে যায় সিয়াম নেপাল, বাকিরা বাংলাদেশে চলে আসছে। যে যারা বাংলাদেশে এসেছে তারা 3 জনেই আমাদের কাছে এই তথ্যের পত্তর ভিত্তিতে এবং ইন্ডিয়ার তথ্যপত্রের ভিত্তিতে এবং ডিভাইস পর্যালোচনা করে আমরা সর্বশেষ আমরা একদিকে যেমন আখতারুজ্জামান শাহীনের পক্ষে যেমন লিয়াজি অফিসার হিসেবে কাজ করেছে শিমুল ভূঁইয়া বাংলাদেশে এসে, তেমনিভাবে তারা ওইখান থেকে যে কথা বললেন বাংলাদেশের 6 তারিখ, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যাকে গ্রেপ্তার করেছি আজকে যার 8 দিনের রিমান্ড হয়েছে উনি দায়িত্ব প্রদান করেছেন। আমরা যে আমাদের তথ্যপত্র এবং বিচার বিশ্লেষণ পেয়েছি যে বাবু আমাদের রিমান্ডে আছে। যে বাবুর সাথে যে আমরা কথাবার্তা বলেছি, বাবু স্বীকার করেছে আমাদের কাছে যে হ্যাঁ আমরা যে মূল যে কিলার ঘাতক তার সাথে আমি একাধিক মিটিং করেছি এবং তার সাথে একাধিকবার টেলিফোনে কথা হয়েছে, তার সাথে ভাঙ্গায় বসে আমরা একসাথে সলা পরামর্শ করেছি এবং একটি পর্যায়ে আমি তাকে মৃত ব্যক্তির ছবি দিয়েছি। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে যে একদিকে আখতারুজ্জামান শাহীনের পক্ষে হলো শিমুল ভূঁইয়া, অন্যদিকে আজকের যে যারা আমরা 8 দিনের রিমান্ডে এনেছি তার পক্ষে কাজ করছে বাবু, তথ্যপত্র আমরা কথাটা বলছি। এখন আমার কথা হলো এই প্রক্রিয়ার সাথে আমাদের তাকে যে আমরা রিমান্ডে আনার অর্থটাই হচ্ছে, আপনারা যে বললেন কেন রিমান্ডে আনছেন, কারণ আমাদের কাছে জিজ্ঞাসা বিষয় হবে এই যে আখতারুজ্জামান শাহীনের পক্ষে শিমুল ভূঁইয়া মূল খিলার, আর এদিকে আগের টেলিফোনের কথা মতো মিন্টু সাহেবের পক্ষে প্রতিনিধি হলো বাবু, এদের কথোপকথনের বিষয়টা কতটুকু জানেন আমাদের সাইদুল ইসলাম মিন্টু সাহেব, এবং বাবু যে কথাটা বলেছেন তার মোবাইল ফোন 3টায় আখতারুজ্জামান সাহেব নিয়ে গেছেন, তাকে ছবি দেখিয়েছেন, সেটার আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করব তিনি কি কারণে এই মোবাইল ফোনগুলি নিয়ে গেলেন এবং কেন ওনার মোবাইলটা উনি নিয়ে গেলেন। এবং আরেকটি প্রশ্ন হলো আমাদের কাছে, যে প্রশ্নটা হবে এরকম যে 15 তারিখ শিমুল ভূঁইয়া দেশে আসলেন, তাকে হত্যা করে লাশটা গুম করে পৈশাচিক কায়দায় গুম করে টুকরা টুকরা করে সেই ব্যক্তিটি ঢাকায় আসলেন। ঢাকা আসার পরে উনি ওনার সাথে আমাদের মিন্টু সাহেবের প্রতিনিধি যোগাযোগই কেন করলেন, আর তাকে যে গুম করা হয়েছে তার যে ছবিটা দেখালেন, এই ছবিটা যদি মিন্টু সাহেব দেখে থাকেন তাহলে উনি কেন আইন শৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশের মানুষ যে উদ্বিগ্ন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করে ইন্ডিয়ার পুলিশ সকলেই উদ্বিগ্ন, আর উনি 16 তারিখ থেকে জানেন তার সাথে কথা হচ্ছে এবং আমরা জানলাম গিয়ে 22 তারিখ, অথচ উনি কেন এত আগে জানার পরেও কাউকে উনি বললেন না, জিজ্ঞাসা করলেন না। এবং উনি কয়েকবারই খায়েশ করেছিলেন ওই কালীগঞ্জ থেকে এমপি হওয়ার নমিনেশন পেপার উনি কিনেছিলেন। এখন এই তথ্যগুলি আমি জানবো যে উনি যে জানালেন না, এতে উনার
এবং টাকা পয়সার কথাগুলিও 164 এসেছে। সবগুলি বিচার বিশ্লেষণ আমরা করব, তাহলে টাকা পয়সার লেনদেনের বিষয়টা সঠিক কিনা, উনি মোবাইল ফোনগুলি উনি মালামতগুলি নষ্ট করার চেষ্টা করেছেন কিনা, এবং উনি আখতারুজ্জামান শাহিনের সাথে কথা বলেছেন কিনা। তাহলে যদি উনি কথা বলে থাকেন, মোবাইল ফোনগুলি গুম করে থাকেন এবং উনি টাকা পয়সা লেনদেন করে থাকেন, তাহলেই আমরা ধরে নিতে পারবো যে উনি অবশ্যই এখানে অর্থদাতা অথবা নির্দেশদাতা ছিলেন কিনা, এটা আমরা তদন্তে নিয়ে আসার চেষ্টা করব। আমরা মনে করি, যেহেতু আমরা তদন্ত কারো সম্পর্কে সুস্পষ্ট কোনো অভিযোগ না পেলে আমরা কিন্তু কাউকে ডাকি না। যেহেতু আমরা তার এক আমানুল্লাহ উপরে পেশ শিমুল ভুইয়ার 164-এর জবানবন্দিতে এবং আমাদের কাছে বাবু তার আরেক ঘনিষ্ঠ সহচরের জবানবন্দিতে আমাদের কাছে কিছু তথ্য প্রমাণ পাওয়ার কারণেই তাকে আমরা দেখে, উনি যেহেতু সদুত্তর দিতে পারে নাই, আমাদেরকে আরও একটু ব্যাপক আকারে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সেই কারণে তাকে আমরা আদালতে সোপর্দ করেছি, গ্রেপ্তার দেখিয়েছি এবং মাননীয় আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ঘেয়াসবাবু এটা বলছেন আমাদেরকে যে আমরা যখন তাকে গ্রেপ্তার করলাম তখন সে প্রথম বললেন যে আমার মোবাইলটা হারিয়ে গেছে, এটা আমরা জিডি করেছি। পরবর্তী পর্যায়ে জিজ্ঞাসা বলবো যে উনি আমাকে বুদ্ধি দিয়েছেন, তুমি আমাকে মোবাইলটা দিয়ে তুমি বলবা যে তোমার মোবাইলটা হারিয়ে গেছে, এটা জিডি করে ফেলো। এই কথাগুলি আমাদেরকে বাবু আমাদের কাছে বলেছে। আমরা এখন তাকে রিমান্ডে মাত্র এনেছি, 8 দিনের রিমান্ডে এসেছে। আসার পরে আমরা দুইজনকে আমরা সামনাসামনি করে আমরা ভেরিফাই করে যাবতীয় তথ্য পরে আপনাদের জানাতে পারবো। ধন্যবাদ।